জি, আসসালামু আলাইকুম। আমাদের লাইভে অলরেডি চলে এসেছি। আসসালামু আলাইকুম। আপনাদেরকে রিকোয়েস্ট করবো, অবশ্যই আপনারা লাইভটি একটু কষ্ট করে শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডদের জন্য। জি, আসসালামু আলাইকুম। জি, হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ, বাসায় আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা একটা ইম্পর্ট্যান্ট লাইভ করব, সেটা হচ্ছে সরল রেখার ঢাল। এটা অ্যাকচুয়ালি যারা বিসিএসের রিটেন দিবেন, এটা তাদের জন্য। আমি আবারও বলছি, যারা বিসিএসের দিবেন আর কি, প্রিলির পরে যারা এক্সামগুলো দিবেন তাদের জন্য বেসিক্যালি এই লাইভটা। ওকে, তো আজকে আমরা শিখবো সরলরেখার ঢাল। সো ঢালটা যারা বিসিএসের রিটেন দিবেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফর দ্যাম বেসিক্যালি। আর রিকোয়েস্ট করবো, অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন আপনার সবার জন্য এবং থাকবেন শেষ পর্যন্ত। আমরা ম্যাক্সিমাম হয়তো 30 থেকে 40 মিনিট একটা লাইভ করব। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে আসলে বেসিক্যালি ঢালটা এটা কাদের সাবজেক্ট।
এই ঢালটা হচ্ছে বেসিক্যালি যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে, যারা সিভিল ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে তাদের জন্য এই সাবজেক্টটা। কারণ একটা ব্রিজ তৈরি করার জন্য কিন্তু এই ঢালটা জানতে হবে। ব্রিজ যেটা কত হাই হয়ে যাবে বা কিভাবে নামবে বা কিভাবে সমান্তরাল যাবে, কতটুকু অ্যাঙ্গেলে যাবে, কতটুকু অ্যাঙ্গেলে নামবে, এই পুরো কাজটা কিন্তু ঢালের কাজ। তার মানে যারা সিভিল ইঞ্জিনিয়ার তারা কিন্তু এই ঢাল নিয়ে ব্যাপক স্টাডি করেন। যারা সিভিল ইঞ্জিনিয়ারের কথা বলছি, রোড কনস্ট্রাকশন মানে আপনার ব্রিজ, যেগুলো ব্রিজ, তারা কিন্তু এই ব্যাপারগুলো ভালো জানেন। আচ্ছা, তো বিসিএস এ আসলে এই জিনিসটা কিন্তু আসে। এখন নর্মালি আমরা 4 ধরনের ঢাল শিখবো আজকে, 4 ধরনের। তো 4 ধরনের যে আমরা ঢাল শিখবো, এটা কিরকম বেসিক্যালি, একটা হচ্ছে পজিটিভ ঢাল, আরেকটা হচ্ছে নেগেটিভ ঢাল, আরেকটা হচ্ছে জিরো ঢাল অ্যাকচুয়ালি, মানে আরেকটা হচ্ছে আপনার আনডিফাইন্ড স্লোপ, মানে পজিটিভ স্লোপ, নেগেটিভ স্লোপ, জিরো স্লোপ, আনডিফাইন্ড স্লোপ। আচ্ছা, এখন এই 4টা নাম আসলে কেন আসলো এগুলো একটু আমাদের জানতে হবে। ধরেন যেটা পজিটিভ স্লোপ, মানে এটা হচ্ছে আপনার নিচ থেকে উপর দিকে যাচ্ছে। ওকে, ধরেন একটা রোড যখন এভাবে ধরেন গাড়ি উঠবে ব্রিজে, এটা হচ্ছে পজিটিভ স্লোপ, গাড়ি উঠবে। ওকে, এটা হচ্ছে পজিটিভ স্লোপ। আর আমি যদি বলি যে ধরেন গাড়ি উঠছে ব্রিজের একদম চূড়ায় উঠছে, এবার যখন নামবে এটা হচ্ছে নেগেটিভ স্লোপ। এটা হচ্ছে উঠবে পজিটিভ স্লোপ, আস্তে 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 উঠবে অনেক দূরে উঠবে। আর যখন নামবে ঢালু, মানে ঢালু থেকে ঢাল আসছে, যখন ঢালুতে নামবে তখন এটা হবে নেগেটিভ স্লোপ, নামতে নামতে মাইনাস 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 নামতে, এটা হচ্ছে নেগেটিভ স্লোপ। আচ্ছা, মানে ঢালু, আমি যদি আসলে ভালো বাংলায় বলতে চাই, আমাদের ঢাল যেটা ঢালের ইংরেজি যেটা স্লোপ, ভালো বাংলায় ঢালু কতটুকু ঢালু। ওকে, আর ইংরেজিতে বলা হয় স্লোপ, ঢাল। ওকে, আচ্ছা, এখন ব্যাপার হলো আরেকটা আছে জিরো স্লোপ মানে হচ্ছে কোনো ঢালু নাই। যেমন বঙ্গবন্ধু ব্রিজ বা ধরেন বড় বড় ব্রিজ যেগুলো আছে এগুলো কিন্তু সমান এইভাবে ব্রিজ। ধরেন যেগুলো ব্রিজ মানে কোন ধরনের ব্রিজ, যেগুলো ধরেন নদীর উপরে, এই নদীর উপরে ব্রিজ কিন্তু এভাবে ফ্লাই করতে পারে না, এভাবে ফ্লাই কিন্তু হয় না। নদীর উপরে ব্রিজগুলো কিন্তু হয় মানে ডান দিকে যায়, বাঁকা যায়, এইভাবে কিন্তু ফ্লাই হয় না। তো নদীর উপর যে ব্রিজগুলো আছে, যেগুলো রাস্তার উপরে ব্রিজ, সেগুলো কিন্তু নেগেটিভ হয়, পজিটিভ হয়। যেগুলো নদীর উপরে বা ইভেন সমুদ্রের উপরে কিন্তু ব্রিজ আছে, এগুলো হচ্ছে জিরো স্লোপ মানে কোনো ঢালু নাই, মানে জিরো ঢালু, কোনো ঢাল নাই। ওকে, জিরো ঢালু, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আনডিফাইন্ড স্লোপ, মানে এটাকে বাস্তবে পাওয়া যায় না। ধরেন কিরকম, আপনি কি কখনো দেখছেন এরকম যে একটা ব্রিজ এটা এইভাবে উঠছে, মানে আসমানে উঠছে কোনো ব্রিজ? এটা কি কখনো সম্ভব? মানে এটা কখনো সম্ভব না যে আসমানে উঠছে। এই জন্য মানে খাড়াখাড়ি কোনো ব্রিজ হয় না, গাড়ি তো আর এইভাবে যেতে পারবে না, পারবে? এই জন্য এটার নাম হচ্ছে আনডিফাইন্ড স্লোপ বা অবাস্তব স্লোপ। আশা করি আমরা মোটামুটি আসলে স্লোপ কি জিনিস, ঢাল কি জিনিস আমরা একটা ধারণা কিন্তু পেয়েছি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কিন্তু মূল জিনিসটা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার যে আমরা ঢালটা কেন শিখবো, এই ঢালটা কাদের সাবজেক্ট। এই ঢালটা হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং, যারা সহজের লোকজন, সড়ক ও জনপথ বিভাগের যারা ইঞ্জিনিয়ার, যারা রোড এবং কনস্ট্রাকশনের কাজ করেন ইঞ্জিনিয়ার, এটা তাদের কাজ। কিন্তু এটা কিভাবে একটা রোড কতটুকু উপরে উঠবে, কতটুকু নিচে নামবে, এটা তাদের ফাংশন। আর 4 ধরনের ঢাল আমরা তো বলেই নিলাম ব্যাপারটা। ওকে, এবার আমরা আসলে বাস্তবে আমরা কিছু জিনিস আঁকবো, অঙ্কন করব। আচ্ছা, তার আগে একটু বলে নি ব্যাপারটা, যদি আমার এই হোয়াইট বোর্ডটা গ্রাফ হইতো, গ্রাফ বিন্দু বিন্দু হইতো, তাহলে কিন্তু জিনিসটা আরো স্পষ্ট হইতো। তারপর ব্যাপার না, আমি ওই সিস্টেম করে আমরা শেয়ার করব, এখানে তো গ্রাফ আঁকা সম্ভব না। একটু বলে নেই, 9-10-এ দেখবেন যারা গ্রাফ এটা, ইভেন আমিও ছোটবেলায় 9-10-এ গ্রাফটাকে খুব ভয় পাইতাম, যে বিন্দু 1-7 আবার 1-5 এইভাবে ধরে এইভাবে স্কেল দিয়ে আঁকাটা, এটা কিন্তু স্টিল অনেক ছেলে মেয়ে ভয় পায় গ্রাফ দেখলে।
কিন্তু গ্রাফটা সবচেয়ে মজার, গ্রাফটা সবচেয়ে মজার। আচ্ছা, চীনে একটা ব্রিজ আছে যেটা এমন অনেক খারাপভাবে উঠছে, না খারাপভাবে উঠছে আপনার, উঠছে নামছে, কিন্তু শুধু খারাপভাবে আসমানের দিকে চলে গেছে এরকম কিন্তু কোনো ব্রিজ আমার নজরে পড়ে নাই। ঠিক আছে না, আপনি হয়তো দেখতে পারেন জিনিসটা। একটা হলো যে উঠছে নামছে, উঠছে নামছে, কিন্তু আসমানের দিকে সোজা উঠে গেছে আমার নজরে পড়ে নাই। আপনি আপনি হয়তো দেখতে পারেন, এটা আমি জানি না। আচ্ছা ফাইন, তাহলে ওভারঅল আমরা ঢাল নিয়ে আলোচনা করছি এবং মোটামুটি আমরা একটা গ্রাফ আঁকবো, একবার গ্রাফ। ওকে, আমি একটা গ্রাফ এঁকে নিয়ে আসছি সুন্দর করে আপনাদের জন্য, যেন ঝামেলা না হয় ক্লাসের মধ্যে। আচ্ছা, এবার ধরুন এরকম আমি একটা গ্রাফ আঁকি আপনাদেরকে। হ্যাঁ, আচ্ছা তার আগে একটু বলে নিই যে সরল রেখার যে সমীকরণ সেটা কি জিনিস। সরল রেখার সমীকরণ, সরল রেখার ঢাল, সরল রেখার সমীকরণটা হচ্ছে y = mx + c। এটা হচ্ছে সরল রেখার সমীকরণ, এটা হচ্ছে সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ। ওকে, আচ্ছা এইটা তার মানে y = mx + c। এখানে যে এই যে mটা, এই mটা মানে হচ্ছে ঢাল। ওকে, আর c মানে হচ্ছে আলটিমেটলি কতটুকু উপর দিয়ে গেল, কতটুকু উপর দিয়ে গেল, কতটুকু উপর দিয়ে গেল। আচ্ছা, আর আপনাদেরকে কখনো বলতে পারি যে কখনো কখনো c এর মানটা 0 হতে পারে, c এর মানটা 0 হতে পারে। c এর মানটা যদি কখনো 0 হয়, আই মিন কখনো এরকম হয় যে y = সাপোজ যে 2x, এখানে m এর মান 2, x এর মান x, এমনও কিন্তু হতে পারে। তার মানে c এর মান কিন্তু কখনো কখনো 0 হওয়া সম্ভব। যদি c এর মানটা 0 হয় তার মানে হবে এই ঢালটা একদম মধ্যবিন্দু দিয়ে গিয়েছে, মধ্যবিন্দুতে গিয়েছে। ওকে, যেহেতু এখানে c নাই, তার মানে এটা কতটুকু উপর দিয়ে গেল এটা কিন্তু এখানে বলা নাই, তার মানে এটা মাঝখান দিয়ে গিয়েছে। আচ্ছা ফাইন, তাহলে আমরা এবার জানবো আসলে আমরা একটা গ্রাফ আঁকবো এবং গ্রাফ দিয়ে আমরা মোটামুটি শেয়ার করবো। আচ্ছা আরেকটা ব্যাপার শেয়ার করে নেই, ধরেন এ একটা ঢাল, আমি একটু ধরেন এ একটা ঢাল, সাপোজ এটা হচ্ছে প্যারালাল ঢাল, এ একটা ডাল, এ দিয়ে একটা ডাল, এটা হচ্ছে প্যারালাল ঢাল। আমরা কিন্তু আজকে কয়েক প্রকার ঢাল শিখবো। একটা হচ্ছে প্যারালাল ঢাল কখন হয়, আর একটা হচ্ছে যে দুইটা ঢাল কখন একে অপরের উপর লম্ব হয়, লম্ব। আর একটা ধরনের এরকম হলো যে এরকম একটা ঢাল হলো লম্ব, লম্ব মানে এর মাঝখানে মানে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তার মানে আমরা 4 প্রকারের ঢাল শিখবো এবং ফার্দার শিখবো যে সমান্তরাল ঢাল কখন হয়, কখন একটা ঢাল আরেকটা ঢালের উপর লম্ব হয়। ওকে, আচ্ছা এখন তাহলে আমরা একটা গ্রাফ অঙ্কন করি এবং কোনো কিছু আনক্লিয়ার থাকলে কিন্তু আমাকে প্রশ্ন করতে পারবেন, আশা করি কোনো ঝামেলা হবে না। আচ্ছা এবার আমরা 4 প্রকার ঢাল শিখবো ইনশাআল্লাহ। ওকে, ধরেন 1 2, মানে আমি একটা গ্রাফ আঁকছি, গ্রাফ। ওকে, 1 2 3 এবং ধরেন 4। আচ্ছা 1 2 3 এবং 4, তাহলে আমি এখানে 1 2 মানে এগুলো এক ঘর করে করে, এক ঘর, এগুলো 1 ইউনিট 1 ইউনিট 1 ইউনিট 1 ইউনিট 1 ইউনিট, এভাবে করে একটা ইউনিটের ডিসটেন্সটা কিন্তু সেম থাকতে হবে। এই হচ্ছে গ্রাফটার নিয়ম। আচ্ছা এখন আমি প্রথমে আপনাদেরকে নেগেটিভ ঢালটা শেয়ার করি, নেগেটিভ ঢাল। আচ্ছা এখন আসলে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে রাইজ বাই রান, এটা মনে রাখবেন, রাইজ বাই রান। রানটা হচ্ছে, রাইজ হচ্ছে কতটুকু উপরে উঠেছে, ওকে, আর রান হচ্ছে কতটুকু সমান্তরালে গিয়েছে। আমি আবারও বলছি, রাইজটা হচ্ছে কতটা উপরের দিকে গিয়েছে আর রানটা হচ্ছে কতটা সমান্তরালে গিয়েছে, এটা হচ্ছে রাইজ বাই রান। আচ্ছা রাইট, এবার আমি 4টা জিনিস আমরা শেয়ার করবো ইনশাআল্লাহ।
আমরা ফার্স্টে নেগেটিভ ঢালটা শেয়ার করব, নেগেটিভ ঢাল। আচ্ছা ধরেন এখানে 1 2 3 1 2 3, ঠিক আছে, এখানে একটা ঢাল ধরেন সাপোজ চলে গেল। আচ্ছা আচ্ছা সে ফর এক্সাম্পল আমি দেখাই জিনিসটা, ধরেন এই একটা ঢাল সাপোজ এরকম হইল, সাপোজ আঁকাটা হয় নাই, ধরেন এদিক থেকে, ধরেন এখান থেকে শুরু করে সাপোজ এ একটা ঢাল আছে, ওকে, তাহলে এ একটা ধরেন বিন্দু, সাপোজ এ একটা বিন্দু। এখন দেখুন আচ্ছা এখন তাহলে ধরেন আমরা এখন আসলে কি করব, এখন আমরা এইখানে একটা বিন্দু আছে, ধরেন এখানে একটা বিন্দু, এই ঢালটা এখানে কি পরিমাণ বাড়ছে আমরা এটা বের করব। তাহলে কি হবে, কয় ঘর গেল নিচে, 1 ঘর 2 ঘর 3 ঘর, আবারও বলছি 1 ঘর 2 ঘর 3 ঘর নিচে নামলো। তাহলে কি হবে, রাইজ বাই রান। আচ্ছা তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, আর কতটুকু গেল সমান্তরালে, 1 ঘর 2 ঘর। আচ্ছা তাহলে কতটুকু হলো রাইজ, মানে রাইজ মানে নিচে নামা বা উপরে উঠা এরকম। তাহলে কি হবে, -3। আচ্ছা আর রান কতটুকু, রান হচ্ছে 2, তাহলে কি হবে 2, তাহলে -3/2। তার মানে এটা হচ্ছে বেসিক্যালি নেগেটিভ স্লোপ। আমরা কি এটা বুঝতে পেরেছি নেগেটিভ স্লোপটা? আমি আবারও বলছি, ধরুন এই বিন্দুতে এ একটা ঢাল মানে এদিক থেকে নামছে, এটা অ্যাকচুয়ালি নেগেটিভ স্লোপ। তাহলে যখন নামছে মানে 1 ঘর 2 ঘর 3 ঘর নামছে, 3 ঘর, আর এটা হচ্ছে রাইজ, এটা হচ্ছে রান, আবার 1 ঘর 2 ঘর। তাহলে কি হবে, রাইজ হচ্ছে 1 ঘর 2 ঘর 3 ঘর, রান কত, 1 ঘর 2 ঘর, তাহলে কি হবে -3/2, তাহলে -3/2। তার মানে এটা হচ্ছে বেসিক্যালি নেগেটিভ স্লোপ। ওকে, এটা হচ্ছে নেগেটিভ স্লোপ। কেন? এটা হচ্ছে ঢালটা নিচের দিকে নামছে, ব্রিজটা নিচের দিকে নামছে। 1 2 3, আর এই যে 1 এবং 2, এই 2 ইউনিট, ঠিক আছে, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 3 ইউনিট, 1 ইউনিট 2 ইউনিট 3 ইউনিট। ওকে, 1 2 3, 1, এই যে 1 1 এবং 2, ওকে, এই যে 1 ইউনিট 2 ইউনিট। হোপফুলি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। 3 মাইনাস হবে, কারণ এটা তো নিচের দিকে নামছে, তাই না, এটা তো নিচের দিকে নামছে, ঢালু, এই পাশে যা হবে মানে যদি এটা নেগেটিভ হয় তাহলে কি হবে, এটা নিচের দিকে নামছে মানে এটা নেগেটিভ। আর আমরা কি পেলাম, 3 ঘর নিচে 2 ঘর ডানে, 3 ঘর নিচের দিকে নেমেছে, তাহলে -3/2। খেয়াল করবেন যেগুলো এই পাশ দিয়ে যাবে মানে এই পাশ দিয়ে, যেগুলো ঢালু মানে নেগেটিভ স্লোপ হবে এই পাশ দিয়ে, আর যেগুলো পজিটিভ সেগুলো হবে এই পাশ দিয়ে পজিটিভ। এই পাশ দিয়ে কখনো পজিটিভ হবে না, এই পাশ দিয়ে কখনো নেগেটিভ হবে না। এটা হচ্ছে নেগেটিভ স্লোপ, এটা হচ্ছে পজিটিভ স্লোপ। ক্লিয়ার? আচ্ছা, তার মানে হোপফুলি আমরা নেগেটিভ স্লোপটা বুঝতে পেরেছি, আশা করি কোনো প্রবলেম হয় নাই। আচ্ছা, মানে নেগেটিভ কি হইলো কি হতো সেটা আমি দেখছি ব্যাপারটা, আশা করি আমাদের নেগেটিভ স্লোপ কোনো প্রবলেম হয় নাই, ঠিক আছে। হ্যাঁ, এই ভিডিওগুলো পাওয়া যাবে, ইউটিউবে আছে। নিচের দিকে মাইনাস, নিচের দিকে যেহেতু নিচের দিকে আসছে এই জন্য মাইনাস গেছে, এইটা কোনো ফ্যাক্ট না। এইটা এই যে এটা যে মানে টু কখনো মানে এটা মাইনাস না, মাইনাস হলো এইটা, রাইজ হচ্ছে মাইনাস, এটা যেহেতু এটা রাইজ না, যেহেতু আমাদের কি বলছে রাইজ বাই রান, রাইজ মানে তো উপরে, কিন্তু আমরা তো নিচের দিকে নামছি, এই জন্য কিন্তু আমরা মাইনাস দিচ্ছি। আমি আবারও বলছি, আপনাকে বলা হচ্ছে রাইজ বাই রান, রাইজ মানে উপরের দিকে উঠবে, কিন্তু আমরা তো নিচ দিকে নামছি, তাহলে এটা যেহেতু নিচ দিকে নামছে মানে উল্টা হচ্ছে, দ্যাটস ওয়াই কিন্তু মাইনাস বসবে। আশা করি এটা বুঝতে পেরেছি। আচ্ছা ফাইন, তার মানে এই গেল নেগেটিভ স্লোপ। ওকে, এবার যাব হচ্ছে আমরা পজিটিভ স্লোপ। দেখুন পজিটিভ স্লোপ। আচ্ছা,
ধরেন আমি একটা জিনিস আঁকি, ধরেন এখানে এই একটা স্লোপ, ধরেন ধরেন আমার আঁকাটা হয় নাই, সাপোজ ধরেন এই একটা স্লোপ, ওকে, ধরেন এই একটা স্লোপ, মানে আঁকাটা আমি একটু আঁকাকে কমই পারি জিনিসটা, ধরেন এই একটা স্লোপ এদিকে সোজা চলে গেল, ধরেন এভাবে বাঁকছে জিনিসটা, হ্যাঁ, সাপোজ, তাহলে এই একটা স্লোপ এদিক দিয়ে চলে গেছে, সাপোজ এদিক দিয়ে উপর দিয়ে চলে গেছে, আচ্ছা রাইট, তাহলে এটা কিন্তু অবশ্যই পজিটিভ স্লোপ হবে, পজিটিভ স্লোপ। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি, এই দেখুন 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 3 ঘর উঠছে, মানে এই যে বিন্দুটা এইটা, আর এদিকে 1 ঘর, এই যে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে রাইজ 3 ঘর রান 3 ঘর, তাহলে কি হবে রাইজ বাই রান, রাইজ বাই রান, তাহলে রাইজ কত, রাইজ হচ্ছে 3 আর রান তো রান হচ্ছে 2, তাহলে 3/3, তাহলে কত হবে 1, তাহলে 1 কি পজিটিভ, তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি পজিটিভ স্লোপ, ওকে রাইট। এখানে কিন্তু এম এর আমরা যে পেলাম যে -3/2, এটা হচ্ছে এম এর মান হচ্ছে -3/2, এই যে আমি এখানে 1 পেলাম, এই 1টা হচ্ছে ঢাল, এই 1টাই হচ্ছে ঢাল, এখানে -3/2 হচ্ছে ঢাল, ওকে। তার মানে আমরা যে রাইজ বাই রান পেলাম, এটাই হচ্ছে কিন্তু এম এর মান, মানে ঢাল কতটা ঢালু, এটাই কিন্তু কতটা ঢালু বোঝাচ্ছে, কিন্তু আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি, ওকে। আচ্ছা, তাহলে আমরা নেগেটিভ স্লোপ গেলাম, আমরা পজিটিভ স্লোপ গেলাম, আমরা এবার যাবো হচ্ছে জিরো স্লোপ, জিরো। এখন দেখুন জিরো স্লোপ কোনটা, ধরেন এই দিক দিয়ে, ধরেন এইটুকু একটা ব্রিজ, এই একটা ব্রিজ, হ্যাঁ এই একটা ব্রিজ, এই যে এই বিন্দু একটা ব্রিজ, আচ্ছা রাইট, সাপোজ, তাহলে ধরেন ব্রিজটা সাপোজ এত বড় না বলে আমরা এখানে করি, এখানে, তাহলে এই দেখুন আপনার ধরেন এই পাশ থেকে এইটুকু একটা ব্রিজ, সে ফর এক্সাম্পল, তাহলে কি হবে 1 ইউনিট 2 ইউনিট 3 ইউনিট, এই 3 ইউনিট কিন্তু রান, মানে এটা কি ফ্ল্যাট, ঠিক আছে না, তাহলে এটা 3 ইউনিট, 1 ইউনিট 2 ইউনিট 3 ইউনিট, এই যে 1 ঘর 2 ঘর 3 ঘর, আপনি দুই দেখবেন কেন, বিষয়টা অনেকটা এরকমই আসলে, যে আপনি ওয়াই অক্ষ বরাবর রাইজ হবে আর এক্স অক্ষ বরাবর হবে রান, যেহেতু এক্সটা ফ্ল্যাট আর ওয়াই কিন্তু উপরের দিকে উঠছে, এটা হচ্ছে মেইন ব্যাপার অ্যাকচুয়ালি, ঠিক আছে, ওকে। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, ওকে, এই 3 ঘর কি রান, তাহলে এইখানে কি কোনো রাইজ আছে, রাইজ নাই, তাহলে কি হবে জিরো। আচ্ছা, তাহলে আপনি যদি 0 কে 3 দিয়ে ভাগ দেন তাহলে কি হবে 0 হবে, তার মানে এটা কিন্তু জিরো স্লোপ, মানে এখানে কোনো ঢালু নাই, এটি কিন্তু সেই ব্যাপারটাই আপনাকে বুঝাচ্ছে যে এখানে এটা জিরো স্লোপ, 1 ঘর 2 ঘর 3 ঘর। আচ্ছা, এবার আমরা শিখবো আনডিফাইন্ড স্লোপ। আনডিফাইন্ড স্লোপ মানে অবাস্তব স্লোপ, যেটা আসলে বাস্তবে নাই, কোনো ব্রিজই এইভাবে খাড়া উঠতে পারে না, সম্ভব না। ধরেন একটা ব্রিজ আমরা ধরলাম যে এটা এখানে খাড়া উঠছে, কয় ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে রাইজ বাই রান, তাহলে এখন দেখুন রাইজ কত, রাইজ কিন্তু 3, কিন্তু কোনো কি রান আছে, রান কোনো, শুধু কিন্তু উপরে কিন্তু উঠছে, কোনো রান নাই, তাহলে রান নাই, তাহলে রান কি 0, তাহলে 3 কে 0 দিয়ে ভাগ করলে কি হবে আনডিফাইন্ড, মানে এটা অবাস্তব, কোনো সংখ্যাকে আপনি 0 দিয়ে ভাগ করতে পারেন না, ওকে রাইট। তার মানে আমরা 4টা স্লোপ কি বুঝতে পেরেছি ব্যাপারটা, মানে ঢালটা আমরা অন্তত আমরা এতক্ষণ যা শিখলাম সব কিন্তু এম মানে ঢাল, ঢাল মানে কতটুকু ঢালু, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে জিরো স্লোপ, এটা হচ্ছে আনডিফাইন্ড স্লোপ।
তার মানে আমরা কি 4 ধরনের স্লপ বুঝতে পেরেছি ঠিক মতো? 4 ধরনের স্লপ। আচ্ছা, তাহলে 4 ধরনের স্লপ নিয়ে আশা করি আমাদের তেমন কোনো প্রবলেম হবে না। ওকে, আচ্ছা, এবার আমি আপনাকে বললাম, ধরেন আমরা কিন্তু ঢাল শিখলাম তাই না, যে মাইনাস জিরো স্লপ মানে হচ্ছে যে আমি দেখাইলাম যে জিরো স্লপ মানে আপনার এই পাশে, মানে এখানে শুধু রান আছে, রাইজ নাই, এখানে কিন্তু শুধু রান আছে। হ্যাঁ, ধরেন 1 ঘর 2 ঘর 3 ঘর এই সমান, তাহলে এটা কিন্তু সমান, মানে এখানে রান আছে, রাইজ নাই, তাহলে রাইজ হচ্ছে উপরে, রাইজ নাই জিরো। ঠিক আছে না? ওকে ফাইন। আচ্ছা রাইট, এবার আমাদের কিন্তু অ্যাকচুয়ালি ঢাল নিয়ে কিন্তু আমাদের কনফিউশনটা শেষ। আচ্ছা, আমি হালকা পাতলা ধারণা দিয়ে দিলাম, মোটামুটি বুঝছি, ফাইন, কনসেপ্টে ক্লিয়ার হয়ে না, এরপরে ফার্দার স্টাডি আপনারা করতে পারবেন। ওকে, এর বাইরে আসলে পরীক্ষায় আসে না। ওকে, জিরো স্লপটা, জিরো স্লপ হচ্ছে রাইজ বাই রান। ওকে, আমি তো আর দেশ সারা টিচার না তাই না, আমার থেকে তো অনেক ভালো স্যার আছে, আপনারা আরো পড়াশোনা করবেন, সমস্যা নাই। আমি অন্তত কিছু হালকা পাতলা কিছু ধারণা তো অন্তত দিয়ে রাখলাম। ওকে, আচ্ছা, তাহলে যেটা জিরো স্লপ, ধরেন এই যে 1 ঘর, ধরেন এই যে ব্যাপারটা আমরা শেয়ার করলাম। ওকে, ধরেন 1 ঘর এইভাবে, ধরেন সাপোজ 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 1 ইউনিট 2 ইউনিট 3 ইউনিট, সাপোজ এই একটা ব্রিজ। ওকে, ব্রিজ, তাহলে কি হবে, আপনি কিন্তু এখানে রান পেলেন, রান 3, এটা কি কোনো রাইজ আছে? রাইজ 0। ওকে, তাহলে কি হবে, আপনি 0 কে 3 দিয়ে ভাগ করলে হবে 0। ওকে, আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি তাই না? ফাইন, এবার আমি একটা সমীকরণ লিখলাম। ধরেন আমি লিখলাম যে y equal to thrice x plus 4, y equal to thrice x plus 4। আচ্ছা, এই সমীকরণটা আপনি কিভাবে লিখবেন? এই সমীকরণটা, আচ্ছা, ধরেন আমি আপনাকে বললাম এই যে 4, এটা কি হবে, y equal to mx plus 6, mx plus c, তাহলে এই 4 মানে কি 4। আচ্ছা, আমি যদি শেয়ার করে দিই, এই যে 4, ধরেন 1 ইউনিট 2 3 4। ওকে, তাহলে এটা অ্যাকচুয়ালি এই যে 4। ওকে, তাহলে আমাদের যে ঢালটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই পাশ দিয়ে যাবে, সেফ এই পাশ দিয়ে যাবে। তাহলে ধরেন আমাদের, তাহলে কি হলো, আমরা 4 পেলাম, এই যে 4 এটা কতটা y অক্ষের উপর দিয়ে যাবে, এটা হচ্ছে এই যে 4 c এর মান। আচ্ছা, এবার তাহলে y equal to thrice x মানে কি? y equal to thrice x মানে হচ্ছে y এর মান হচ্ছে x এর 3 গুণ। আমি আবারও বলছি, y equal to thrice x মানে হচ্ছে y এর মানটা হচ্ছে x এর 3 গুণ। আচ্ছা, তার মানে y এর মানটা হচ্ছে x এর 3 গুণ। এখন ধরেন যদি এরকম হয় যে x গেল, ধরেন আমি বলি, ধরেন আপনার সাপোজ এখান থেকে, ঠিক আছে, তাহলে 1 ঘর 2 ঘর, সাপোজ ধরেন 1 ঘর 2 ঘর 3 ঘর, সাপোজ 3 ঘর, ধরেন আপনার 4 ঘর গেল, 4 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে কি হবে, তাহলে x হবে 2 ঘর, 1 ঘর, তাহলে 6 হবে, 6, ধরেন আমি বলি একটু আগে, ধরেন এটা ধরেন 1, সাপোজ 1 ঘর 2 ঘর 3 ঘর,
আর এটা হচ্ছে আপনার 4। আচ্ছা ধরেন y ইকুয়াল টু থ্রাইস এক্স, তো তাহলে এটা হচ্ছে এই পাশ দিয়ে যাবে। ওকে, তাহলে আমি যদি বলি যে জিনিসটা y হচ্ছে থ্রাইস এক্স, এক্স এর 3 গুণ। ওকে, তাহলে আপনি যদি এটা এবার চিন্তা করেন যে 1 ঘর 2 ঘর 3 ঘর। ওকে, 3 ঘর, আর এটা হচ্ছে ধরেন আপনার এটা হচ্ছে 1 ঘর। y এর মানটা হচ্ছে আমাদের x এর 3 গুণ, ঠিক আছে? তাহলে যদি y এর মানটা x এর 3 গুণ হয়ে থাকে, তাহলে আপনি ধরেন যদি মানে y-টা যতটুকু যাবে x যাবে এর অর্ধেক, তাই না? y-টা হচ্ছে x এর 3 গুণ, তাহলে অথবা মানে x হচ্ছে y এর 3 ভাগের 1 ভাগ। যদি আমি 3 বার রান করি, সাপোজ ধরেন এই পাশে, ধরেন এই পাশে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর। ওকে, তাহলে কি হবে? 1 ঘর 2 ঘর, এই হলো অবস্থাটা, তাই না? আমি আবার বলছি, যতটুকু y যাবে এর 3 ভাগের 1 ভাগ যাবে হচ্ছে x। তাহলে 1 ঘর 2 ঘর 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, আর এক যাবে কতটুকু? 1 ঘর 2 ঘর। ওকে, তাহলে কি হবে? তাহলে এই হবে আলটিমেটলি অবস্থাটা, এই যে এরকম, ঠিক আছে জিনিসটা? অথবা আপনি এইভাবে চিন্তা করতে পারেন, আপনার 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর। ওকে, থ্রাইস এক্স প্লাস 4, আর আপনার এক্সট্রা ওয়াই যা হবে এটার, আর এখানে হবে 1 ঘর, এই যে 2 ঘর। এনিওয়ে, আমি আবারও বলছি, y ইকুয়াল টু থ্রাইস এক্স মানে হচ্ছে যদি y যতটুকু যাবে x যাবে এই y এর 3 ভাগের 1 ভাগ, তাহলে y গেল কতটুকু? 6 ঘর, আর x যাবে কতটুকু? x যাবে হচ্ছে 2 ঘর। যদি যদি আপনার y যায় 9 ঘর, তাহলে x যাবে 3 ঘর, y যায় 12 ঘর, x যাবে 4 ঘর। এইভাবে কিন্তু করে করে কিন্তু জিনিসটা এইভাবে আলটিমেটলি আমরা আঁকতে পারবো। এটা হচ্ছে পজিটিভ স্লোপ, ঠিক আছে না? আচ্ছা, y অক্ষে 4 ঘর তো নিলেনি, আবার কিসের y ঘর হিসাব করছি আমরা? না না না, এই যে আমরা জিনিসটা বের করলাম, এটা অ্যাকচুয়ালি কতটা উপর দিয়ে যাবে আর কিছু না, এটা কতটা উপর দিয়ে যাবে, ঠিক আছে না? তাই ধরেন আমি বললাম যে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, তাহলে এটা তো এই পাশ দিয়ে যাবে জিনিসটা, আর এটা হচ্ছে 1 ঘর 2 ঘর। এই যে আমরা যেটা বললাম যে 4, এটা হচ্ছে c এর মান, c ইকুয়াল টু 4। ওকে, এইটা y অক্ষের মান না, এটা হচ্ছে c ইকুয়াল টু 4, এটা কতটা উপর দিয়ে যাবে। আর এই yটা হচ্ছে yটা যেটা, এই যে আপনার y ইকুয়াল টু থ্রাইস এক্স, এটা হচ্ছে ঢাল, ঢাল y ইকুয়াল টু থ্রাইস মানে ঢাল, মানে হলো যে yটা যতটুকু উঠবে এর 3 ভাগের 1 ভাগ, রাইজ হলো ধরেন 3, যদি রাইজ 3 গুণ হয় রান হবে 1 ভাগ। যেমন এখানে আমরা 6 ধরলাম রাইজ, 6 ধরলাম রাইজ, তাহলে রান কতটুকু হবে? 2। আমি যদি ধরতাম মানে এটা y অক্ষ না, যতটুকু রাইজ হবে রান হবে 3 ভাগের 1 ভাগ। ওকে, আচ্ছা ফাইন, ঠিক আছে জিনিসটা ব্যাপারটা? আচ্ছা, এম এর এটা বুঝবো কিভাবে যেটা পজিটিভ? আচ্ছা, পজিটিভ বোঝার উপায় হচ্ছে যে এটা যদি রাইজ এবং রানকে আপনি ভাগ দিবেন, যেমন এটা 6, এটা 6, এটা কত? এটা হচ্ছে 3 মানে 2, তাহলে কি হবে? এটা হচ্ছে আপনার পজিটিভ স্লোপ। এই যে y ইকুয়াল টু থ্রাইস এক্স, এখানে কি মাইনাস আছে বলতে পারবেন? y ইকুয়াল টু থ্রাইস এক্স, যেটা হ্যাঁ সরি, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। ওকে, যদি এখানে মাইনাস আসতো এরকম যে y ইকুয়াল টু মাইনাস থ্রাইস এক্স, তাহলে কিন্তু এইটা হইতো নেগেটিভ স্লোপ। যদি প্লাস আসে তাহলে কি হবে? পজিটিভ স্লোপ। যদি প্লাস থাকে y এর সামনে তাহলে পজিটিভ স্লোপ, আর যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? নেগেটিভ স্লোপ। আচ্ছা ফাইন, এনিওয়ে এ হচ্ছে মানে সে কতটা বাঁকবে। ওকে, ধরেন এরপরে সে কতটা উপর দিকে যাবে, কতটা সে উপর দিয়ে যাবে, তাই না?
এই হলো আলটিমেটলি আমাদের জিনিসটা, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? বেসিক্যালি y ইকুয়াল টু থ্রাইস এক্স প্লাস 4, এটা আমি কি করে আঁকবো, মানে এটা কত উপর দিয়ে যাবে, এটা কত উপর দিয়ে যাবে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্যাক্ট। মানে এটা 4, এই যে 4, এই যে 4 ইউনিট উপর দিয়ে যাবে, আর এটা কতটুকু বাড়বে, এই y ইকুয়াল টু থ্রাইস এক্স মানে হলো কতটুকু বাড়বে। ওকে, এখন ধরুন এখান দিয়ে যাবে জিনিসটা না, এখন এটা তো এই পাশ দিয়েও কি হতে পারতো, তাই না? এটা তো এই পাশ দিয়েও কিন্তু হতে পারতো, তাই না? আবার দেখেন, আপনাকে বলছে এই ঢালটা এদিক দিয়ে যাবে, ঢালটা কোন দিক দিয়ে যাবে? এখন ঢালটা তো এদিক দিয়েও যাইতে পারতো, ঢালটা তো এদিক দিয়েও যাইতে পারতো, তাই ঢালটা কোন দিক দিয়ে গেল? ঢালটা গেল এই দিক দিয়ে, এই যে কতটুকু কতটুকু বাড়বে, এটা হচ্ছে y ইকুয়াল টু থ্রাইস এক্স এর কাজ। এই বিন্দু দিয়ে যাবে, এটা হচ্ছে 4 এর কাজ, যে কোন বিন্দু দিয়ে যাবে। এন্ড এই বিন্দু দিয়ে কিন্তু অনেক ভাবেই যেতে পারে, এদিক দিয়েও পারে, ঠিক আছে, এদিক দিয়েও পারে, এদিক দিয়েও পারে, অভাব নাই কিন্তু জিনিসটা, অভাব নাই। তার মানে এই বিন্দু দিয়ে আসলে কতটা বাড়বে সে, এটা হচ্ছে y ইকুয়াল টু থ্রাইস এক্স এর কাজ। আর কত উচ্চতা দিয়ে যাবে, এই কোন বিন্দু দিয়ে যাবে, এটা হচ্ছে 4 এর কাজ। আমার মনে হয় ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, এবার ঢাল নিয়ে আমরা এবার সমান্তরাল ঢাল শিখবো, আর শিখবো হচ্ছে লম্ব ঢাল, মানে একটা আরেকটার উপর লম্ব হয় কিভাবে। ওকে, তাহলে আমরা মোটামুটি ঢাল নিয়ে কি ক্লিয়ার? ঢালকে আমরা বুঝতে পেরেছি জিনিসটা, যে y ইকুয়াল টু সাপোজ একটা সমীকরণ বললাম থ্রাইস এক্স প্লাস 4 বা থ্রাইস এক্স প্লাস 1। ওকে, যদি আপনাকে বলে থ্রাইস এক্স প্লাস 1, তার মানে কি এটা কিন্তু এই পাশ দিয়ে গিয়েছে, এই পাশ দিয়ে। এখন এটা এই পাশ দিয়ে কি এদিক দিয়ে গিয়েছে, নাকি এটা এদিক দিয়ে গিয়েছে, না এদিক দিয়ে গিয়েছে, এইটা ডিপেন্ড করবে হচ্ছে এটার উপরে, যে ওয়াইটা আর এক্স এর সঙ্গে সম্পর্কটা কতটুকু। ওকে, এতটুকু নলেজ থাকলেই এনফ, এইটুকু নলেজ থাকলেই এনফ, এর বেশি আসলে নলেজ রাখার দরকার নাই, যারা অন্তত বিসিএস এ রিটেন দিবেন বা ঢাল। আচ্ছা, পরীক্ষার প্রশ্ন আসে আপনার বিসিএস এর লিখিত পরীক্ষায়, আপনারা দেখতে পারবেন যে একটা বিন্দু, আচ্ছা কিভাবে পরীক্ষার প্রশ্ন আসে আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে, আমি এখন দেখাচ্ছি। আচ্ছা, এখন ধরেন আপনাকে দুইটা কিভাবে পরীক্ষার প্রশ্ন আসে আমি এখন দেখাচ্ছি। ওকে, আপনাকে বলে দিল যে, আচ্ছা এখন দেখেন সমান্তরাল ঢাল হওয়ার জিনিসটা কি জিনিস, সমান্তরাল ঢাল। তাহলে আমরা যদি ঢালটা শিখছি, আমরা এখন আরো দুই প্রকারের ঢাল শিখবো। একটা হলো যে দুইটা ঢাল কখন সমান্তরাল হয়, আর দুইটা ঢাল কখন একটার উপর একটা লম্ব হয়। ওকে, রাইট, ওয়াই যদি 12 ঘর যায়, এক্স যাবে 4 ঘর। ওয়াই যদি ধরেন 15 ঘর যায়, এক্স যাবে 5 ঘর। সে কতটা বাড়বে, মানে কতটা বাড়বে, এই ঢালের মানটা হচ্ছে কতটা, আর কোন বিন্দু দিয়ে যাবে এটা তো আমরা জানি। বিন্দু দিয়ে যাওয়ার তো অভাব নাই, সে বিভিন্ন অ্যাঙ্গেলে সে কিন্তু যাইতে পারে, তাই না? সে কতটা বাড়বে এটা হচ্ছে ঢালের কাজ, কতটা বাড়বে। আচ্ছা, ওকে, এবার আমরা জানবো আর কিভাবে পরীক্ষায় আসে আমি এখন দেখাচ্ছি। আচ্ছা, সমান্তরাল, আমরা এখন সমান্তরাল, আচ্ছা
আচ্ছা, পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে দেখাচ্ছি আপনাদেরকে। মনে রাখবেন যে সমান্তরাল ঢাল মানে কি? সমান্তরাল যদি ঢাল হতে হয় তাহলে ঢাল দ্বয়ের মান সমান হবে, m1 = m2 হবে। তার মানে ঢাল দ্বয়ের মান সমান হতে হবে, ঢাল দ্বয়ের মান সমান হতে হবে। ধর আমি বললাম যে y = thrice x plus 4, সাপোজ। এবার আমি বললাম যে y = thrice x plus 9, এই দুইটা সমান্তরাল ঢাল। কেন? এখানে y = thrice x, y = thrice x, এই 4 আর 9 এর কোনো দরকার নাই আমাদের। খেয়াল করবেন যে এই ঢাল দ্বয় সমান কিনা। এখানে y = thrice x আসছে, এটাও কি y = thrice x কিনা, তার মানে বুঝতে পারবেন যে এটা হচ্ছে সমান্তরাল ঢাল। ওকে, তাহলে সমান্তরাল ঢাল কিনা আমরা উপায়ে কিন্তু পেয়ে গেলাম। যদি এমন থাকে যে y = 4x plus 9, এটা 10 হোক, এটা কোনো ফ্যাক্ট না, এটা কিন্তু y = 4x হইতে হবে। আপনি এখানে যদি 5x দেন তাহলে কিন্তু এই দুইটা সমান্তরাল ঢাল হবে না, এই দুইটা সমান্তরাল ঢাল হবে না। আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। তার মানে ঢাল দ্বয় সমান হতে হবে, ঢাল দ্বয় সমান হওয়া লাগবে। আচ্ছা, এবার আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। আর সমান্তরাল ঢাল তো আমরা বুঝতেই পেরেছি, তাই না? সমান্তরাল ঢাল কি জিনিস? ধরেন এই একটা সমান্তরাল সরলরেখা গেল এরকম, মানে দুইটা সমান্তরাল হওয়ার শর্ত কি? এটা যদি কিয়ামত পর্যন্ত যাইতে থাকে এটা কখনোই মিলিত হবে না, বা রেল লাইনের গাড়ি যেগুলো আছে সেগুলো। আচ্ছা, এখন ধরেন কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসে। আমি আপনাকে বললাম যে thrice x plus 1, thrice x plus 1, ধরেন y = thrice x plus 1, এটা কি? এটা সরলরেখার সমীকরণ। এবার আপনাকে বললো যে 1, 7, 1 এবং 7, এই যে বিন্দুটা আমরা আঁকবো, এই বিন্দু দিয়ে যেই সরলরেখাটা যাবে সেই সরলরেখাটা কি এই সরলরেখার সমান্তরাল হবে কিনা? ক্লিয়ার ব্যাপারটা? আমি আবারও বলছি, আপনাকে পরীক্ষার হলে যেটা দিতে পারে, এই একটা বিন্দু দিয়ে বললো যে এই বিন্দু দিয়ে যেই সরলরেখাটা গিয়েছে, সাপোজ এরকম ব্যাপারটা, সাপোজ এরকম যে 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 7, তাহলে এখান থেকে যেই বিন্দুটা গিয়েছে এই পাশ দিয়ে, এখন ধরেন এটা আপনি কিভাবে বুঝবেন? ধরেন এখানে কিন্তু একটা ঢাল দিবে আপনাকে, ঢাল, ধরেন একটা ঢাল দিবে, এই ঢালটা দিবে, এখানে একটা মান দিবে, এটা আমরা সুন্দর করে আঁকলাম। ওকে, আঁকবো, আর এখানে একটা মান দেওয়া আছে, মানে 1/7, 1 এবং 7 বিন্দুটা দিয়ে যে সরলরেখাটা গিয়েছে এইটা এই সরলরেখার সমান্তরাল কিনা, এ হচ্ছে বেসিক্যালি কোয়েশ্চেন। আচ্ছা, এখন আপনি কিভাবে বুঝবেন জিনিসটা? শর্ত হচ্ছে এটা দিয়ে আমরা এখন টেস্ট করব। এই যে 1, 7 দিয়ে আমরা একটা সমীকরণ এখন মানে লিখবো। শর্ত হচ্ছে y = thrice x হতে হবে, এটা হচ্ছে মাস্ট। আচ্ছা, তাহলে এটা কেমন হবে জিনিসটা আমি একটু লিখে দিই সূত্রটা। এটা হচ্ছে আপনার y - y1 সমান m * x - x1। ওকে, আচ্ছা, তাহলে y = আমরা তাহলে লিখে ফেললাম। ওকে, আচ্ছা, এখন ধরুন আমাদের কিন্তু ঢাল দেওয়া আছে, ঢাল কত? 3। আচ্ছা, তাহলে আমরা কি ঢাল কিন্তু 3 দিব, মানে এই যে ঢালটা 3 দিব, ঢাল তো 3, মানে ঢাল যেটা ঢাল তো আমরা 3 দিলাম, যে এই পাশ উভয় সরলরেখার ঢালটা সেম। আচ্ছা, এবার দেখুন আমি লিখলাম, আচ্ছা ধরেন এটা হচ্ছে ভুজ, এটা কোটি, x অক্ষ y অক্ষ, তাহলে কি হবে ব্যাপারটা? y - 7, আর ঢাল কত দেওয়া আছে? 3। আচ্ছা, ঢাল দেওয়া আছে 3, আর
এক্স মাইনাস কত 1। ওকে, আপনি কিন্তু আমি ঢালটা দিয়ে দিলাম, ঢাল কিন্তু 3, মানে যেহেতু উভয়ের ঢাল কিন্তু সেম হইতে হবে ঢালটা। আচ্ছা, আর কোন বিন্দু দিয়ে গেল, মানে থ্রাইস এক্স প্লাস 1, এই পরটা কিন্তু আর 1 থাকবে না, একই বিন্দু দিয়ে যাবে না, কিন্তু এটা ঢাল কিন্তু সেম। ঢাল ঢাল মানে কিরকম, যে যেহেতু এখানে ওয়াই অক্ষ যাবে যদি 3 বার যায়, এক্স অক্ষ 2 বার, তাহলে যেটা পরটা হবে দেখেন এরকম, যে ওয়াই অক্ষ যাবে 18, ধরেন 300 বার, তাহলে এক্স অক্ষ যাবে 100 বার, এরকম ভাবে কিন্তু কি ঢালটা হবে। আচ্ছা, এখন দেখুন তাহলে কি হবে ব্যাপারটা দেখুন। আচ্ছা, তাহলে কি হবে থ্রাইস এক্স মাইনাস 1। আচ্ছা, তাহলে কি হবে ওয়াই মাইনাস 7। ওকে, আচ্ছা রাইট, থ্রাইস এক্স মাইনাস 3, সরি। আচ্ছা, তাহলে কি হবে ওয়াই ইকুয়াল টু থ্রাইস এক্স আর হচ্ছে মাইনাস 3 প্লাস 4, কত হবে প্লাস 4। তাহলে কি হবে দেখুন, ওয়াই ইকুয়াল টু থ্রাইস এক্স প্লাস 4 কি আমরা পেলাম, তার মানে এখানে যদি আমরা ওয়াই ইকুয়াল টু থ্রাইস এক্স পেয়েছি, এখানে কি আমরা ওয়াই ইকুয়াল টু থ্রাইস এক্স পেয়েছি, তার মানে ওয়াই ইকুয়াল টু থ্রাইস এক্স প্লাস 1 এবং ওয়াই ইকুয়াল টু থ্রাইস এক্স প্লাস 4, এটা কিন্তু আসলে সমান্তরাল ঢাল, মানে সমান্তরাল, এটা সমান্তরাল হবে, সমান্তরাল। আমরা কি এই জিনিসটা বুঝতে পেরেছি কিনা দেখেন তো, ক্লিয়ার কিনা ব্যাপারটা, যে আপনার একটা বিন্দু দিয়ে বলবে যে এই বিন্দু দিয়ে যে রেখাটা গিয়েছে এটা এই সরল রেখার সমান্তরাল কিনা, তাহলে আপনি কি করবেন, আপনাকে যদি বলা আছে যে ঢাল দেওয়া আছে 3, ঢাল দেওয়া আছে 3, ওকে, আপনি ঢালের মানটা বসাই দিয়ে চেক করবেন যে এখানে থ্রাইস এক্স আসছে, এখানে কি আরেকটা থ্রাইস এক্স আসে কিনা, এখানে 1 আসছে, এখানে 4 আসছে, এটা কিন্তু ভিন্ন হবে, কারণ একই বিন্দুতে যাবে না কিন্তু। রাইট, y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1, ঠিক আছে ব্যাপারটা, y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1। ওকে, আচ্ছা এবার আমি যদি বলি আপনাদেরকে, আচ্ছা এই সরলরেখার সমান্তরাল, আমি বললাম যে ধরেন 3 এবং 6, এই বিন্দুটা কি এই সরলরেখার সমান্তরাল কিনা বলতে পারবেন? এই বিন্দুটা 3 এবং 6 কি এই সরলরেখার সমান্তরাল কিনা, দেখি আপনারা ট্রাই করুন দেখি। থ্রি এবং 6 ঢাল কিন্তু সেম, ঢাল সেম থাকতে হবে, এটা তো মাস্ট। দুটো সমান্তরাল সরলরেখার ঢালটা আমি দিয়ে দিলাম, আর বললাম যে 3 এবং 6 এই দুইটা এই বিন্দু দিয়ে যেই সরলরেখাটা গিয়েছে সেটা আসলে এইটার সমান্তরাল কিনা দেখি, আপনারা বের করুন দেখি। সূত্র হচ্ছে এইটা, সূত্র হচ্ছে y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1। ওকে, এখানে m এর মান কিন্তু 3, m এর মান 3 বসবে, x এর মান 3 আর x1 এর মান 3 আর y1 এর মান হচ্ছে 6। তাহলে আপনাকে পরীক্ষার হলে আসলো যে এই বিন্দু দিয়ে যে সরলরেখাটা গিয়েছে সেটা এই সরলরেখার সমান্তরাল কিনা, দেখি আপনারা বের করেন। সমান্তরাল, তাই আর কেউ দেখি, আর কেউ ট্রাই করুক। 3 এবং 6 দিয়ে যে বিন্দুটা গিয়েছে সেটা এই সরলরেখার সমান্তরাল কিনা, তাই সমান্তরাল। আচ্ছা দেখি আমরা এবার আঁকি,
ওয়াই মাইনাস সিক্স আর এম এর মান দেওয়া আছে 3, ডাল 3, এক্স মাইনাস 3। ওকে, তাহলে ওয়াই মাইনাস সিক্স কি হবে, থ্রাইস এক্স মাইনাস 9। ওকে রাইট, তাহলে কি হবে আপনার ওয়াই সমান থ্রাইস এক্স মাইনাস 9 প্লাস 6, তাহলে কত হবে থ্রাইস এক্স মাইনাস 3। ওকে রাইট, তাহলে কি হলো ওয়াই সমান থ্রাইস এক্স মাইনাস 3। ওকে রাইট, ফাইন, কোনো প্রবলেম নাই। যেহেতু ওয়াই সমান থ্রাইস এক্স বলা আছে, আমাদের একটুকু দেখলেই হবে, এখানে আর প্লাস আর মাইনাস আমাদের আসলে দেখার দরকার নাই। ঠিক আছে, প্লাস এখানে আপনি বলতে পারেন এখানে মাইনাস কেন, মাইনাস কোনো ব্যাপার না তো, এখানে মাইনাস কোনো ফ্যাক্ট না। আপনি খেয়াল করবেন যেখানে থ্রাইস এক্সটা আসছে কিনা, থ্রাইস এক্সটা। ওকে, এখন ধরুন জিনিসটা এরকম, আমি আপনাকে বলি যে এটা অ্যাকচুয়ালি ধরেন একটা গিয়েছে এদিক দিয়ে আর একটা গিয়েছে এদিক দিয়ে, কোনো সমস্যা নাই। যেহেতু এটা মাইনাস আসছে তার মানে হচ্ছে এটা এদিক দিয়ে গিয়েছে, এই পাশ দিয়ে গিয়েছে, এই পাশ দিয়ে সেম। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়াই কিন্তু থ্রাইস এক্স মাইনাস 3, তার মানে ওয়াই সমান যদি থ্রাইস এক্স চলে আসছে তার মানে অবশ্যই কিন্তু এই দুইটা কি সমান্তরাল, আর কিছুই না। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এবার আমরা দেখব যে দুইটা সরল রেখা কখন একে অপরের উপর লম্ব হয়। ওকে, আচ্ছা, দুইটা সরলরেখা একে অপরের উপর লম্ব হতে হলে সরলরেখাটার গুণফল হতে হবে -1, m ইন্টু m2 সমান হতে হবে কি -1। ঠিক আছে, -1 হইতে হবে। ওকে, মানে অ্যাকচুয়ালি ঢাল দুটা সমান, আমি বলতে যাচ্ছি ঢাল দুটা সমান, 3 এবং 6 দিয়ে যে বিন্দুটা যাবে এটা হচ্ছে ঢালটা সমান। যদি এটা ঢাল সমান হয়, ঢাল যদি সমান হয় তাহলে কি এই মানে y ইকুয়াল টু আমি কি দিলাম থ্রাইস x প্লাস 1 আর y ইকুয়াল টু থ্রাইস x মাইনাস 3 দিলাম। ওকে, এই দুটো সমান্তরাল সরল রেখা। এখন আমি বলতে যাচ্ছি যদি এরকম হতো ব্যাপারটা যেখানে মাইনাস কোনোভাবে চলে আসতো, মাইনাস চলে আসলে কিন্তু এটা নেগেটিভ হইতে পারতো, মানে এটা নেগেটিভ হয়ে যেত। আমাদের কিন্তু মাইনাস আসে না, কি আসছে প্লাস আসছে, আর কিছু না। আর আপনি বলতে পারতেন, আমি বলতে পারতাম যে আমি বললাম যে -3 আর 6, -3 আর 6 দিলাম। ওকে, -3 আর 6 দিলাম, তাহলে কিন্তু চেঞ্জ হওয়ার চান্স ছিল। ওকে, মানে আমাদের যদি এখানে যদি মাইনাসটা চলে আসতো তাহলে কিন্তু আমরা এটা বলতে পারতাম না যে এটা পজিটিভ, এটা তো নেগেটিভ স্লোপ হতে পারতো। ক্লিয়ার ব্যাপারটা? মানে m সমান 3 দিলাম, আমরা। এখন ব্যাপার হলো এর সামনে যদি মাইনাস চলে আসতো তাহলে কিন্তু এটা নেগেটিভ স্লোপ হয়ে যেত, নেগেটিভ, এটা তো পজিটিভ স্লোপ। আচ্ছা, এনিওয়ে এখন আমি বললাম যে ধরেন আমি দুটো সমীকরণ আঁকলাম, এটা আমাদের ক্লাস প্রায় শেষ। y ইকুয়াল টু -4x প্লাস 3। আচ্ছা, আরেকটা কি y ইকুয়াল টু 1/4x প্লাস 2। ঢাল সমান, রাইট, আমি তো সমান বলে দিচ্ছি, সমান আমি বলে দিচ্ছি, দ্যাটস অ্যাকচুয়ালি ঢালটা সমানই আসবে। ওকে, আচ্ছা, ওকে রাইট। আচ্ছা, এখন দেখুন ব্যাপারটা এরকম,
y ইকুয়াল টু মাইনাস 4x প্লাস 3 আর y ইকুয়াল টু 1/4x প্লাস 3। এখন এটার যে ঢাল এটা কত -4, এটার যে ঢাল এটা কত 1/4, তাহলে 1/4 ইন্টু আমি যদি -4 গুণ করলে কত হবে -1 হবে। আচ্ছা, তার মানে যেটা হলো যে একটা হবে, দেখুন একটা হবে পজিটিভ স্লোপ আর একটা হবে কিন্তু নেগেটিভ স্লোপ। যদি একটু বা একটা লম্ব হইতে হয় তাহলে একটা হবে পজিটিভ স্লোপ আর একটা হবে কিন্তু নেগেটিভ স্লোপ। তার মানে দেখুন যদি দুইটা ঢালের গুণফল -1 হয় তাহলে আমরা বলতে পারবো যে এই দুইটা এই সরলরেখা এবং এই সরলরেখা কিন্তু একে অপরের উপর লম্ব। ক্লিয়ার ব্যাপারটা? আমরা আর ওইদিকে নাই গেলাম। তার মানে একটার উপর একটা লম্ব হতে হলে একটা হবে নেগেটিভ স্লোপ, এইটা হবে পজিটিভ স্লোপ, এটা হবে নেগেটিভ স্লোপ। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, আচ্ছা এইগুলো ওভারঅল আমাদের অবস্থা, আর কি আর কিছুই না। তাহলে আমরা মোটামুটি 4 ধরনের ঢাল শিখলাম। এক হচ্ছে পজিটিভ স্লোপ, পজিটিভ 4 ধরনের স্লোপ শিখলাম, পজিটিভ, নেগেটিভ, জিরো, আনডিফাইন্ড। তারপরে শিখলাম বেসিক্যালি দুইটা সমান্তরাল সরলরেখা দুইটা সমীকরণ কখন আর সমান্তরাল হয় এইটা। আচ্ছা, তার মানে এইটুকু মনে রাখলে চলবে, যদি ঢালদ্বয় সমান হয় কিভাবে বুঝবেন? যদি ঢালদ্বয় সমান হয় তাহলে বুঝবেন যে এটা সমান্তরাল সরলরেখা। আর যদি বুঝেন যে ঢালদ্বয়ের গুণফল -1 হয় তবে আপনি বুঝতে পারবেন যে একটা আরেকটার উপর লম্ব। তার মানে একটা আরেকটার উপর লম্ব হইতে হলে একটা হবে পজিটিভ স্লোপ আর একটা লাগবে নেগেটিভ স্লোপ। ওকে, আর সমান্তরাল হইতে হলে হয় আপনার দুইটাই পজিটিভ লাগবে অথবা দুইটাই নেগেটিভ লাগবে। এটা হচ্ছে মূল বক্তব্য, আসলে আর তেমন কিছুই না। পজিটিভ নেগেটিভ বলতে হলে কি হতো, মানে কোনটার আপনি কথা বলছেন? যদি সমান্তরাল হইতে হয় তাহলে দুইটা স্লোপই হয় পজিটিভ হবে না হলে নেগেটিভ হবে। ওকে, এই হচ্ছে অবস্থা। আর দুইটা স্লোপের মান ঠিক থাকতে হবে এইটা। আর যদি একটার উপর একটা লম্ব হয় তাহলে একটা পজিটিভ হবে আর একটা নেগেটিভ হবে স্লোপ, এবং ওই স্লোপদের গুণফল হবে -1। এ হচ্ছে মোটামুটি আমাদের ঢাল। পরীক্ষায় আসলে এর বেশি আসলে নরমালি আসে না। ওকে, তাহলে আপনাদের আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, গুণফল -1 আসলেই সেটা আপনার ইয়া হবে আর কি, নেগেটিভ স্লোপ হবে গুণফল। এখন ধর আমি আপনাকে বললাম ধরেন এইটা y ইকুয়াল টু থ্রাইস x প্লাস 4 আর y ইকুয়াল টু -5x প্লাস 4। এটা তো পজিটিভ স্লোপ, এটা কি নেগেটিভ স্লোপ, তাই না? তাহলে এটা কি একটা লম্ব না, কারণ এই -5 আর +3 গুণফল -5 এবং +3 গুণ কি -1 হচ্ছে? হবে না। গুণফলটা -1 হইতে হবে, গুণফলটা -1 হইতে হবে। গুণফল মাইনাস হওয়ার জন্য একটা পজিটিভ একটা নেগেটিভ হইলে হবে না। এটা যদি 3 হয়, এটা যদি 3 হয় এটা হবে -1/3, এটা উল্টা হইতে হবে, উল্টা। এটা যদি 5 হয় এটা হবে -1/5। হোপফুলি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি, তাই না? তার মানে একটার উপর লম্ব হইতে হলে একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে, এবং ঢালটা হবে একটা আরেকটার উল্টা, নেগেটিভও হবে এবং একটা আরেকটার উল্টাও হবে।
তাহলে হোপফুলি আমাদের আজকের ক্লাস কিন্তু শেষ। তো মোটামুটি বিসিএস এর আর ঢাল নিয়ে প্রশ্ন আসে। এবার আপনি ব্যাংকেও কিন্তু এই ধরনের প্রশ্ন পাবেন। ব্যাংকে আসে, বিসিএস তো আসেই, ঢাল নিয়ে থাকবেই। তাহলে আমাদের আজকের ক্লাস শেষ নাকি? আর কোনো ধরনের প্রশ্ন আছে, কোনো কিছু আনক্লিয়ার আছে, জিজ্ঞেস করতে পারেন। কোনো কোয়েশ্চেন আছে? -1 না হলে লম্ব হবে না। -1 না হলে লম্ব হবে না। তাহলে আর কোনো কোয়েশ্চেন নাই? ওকে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আর কোনো ক্লাস নাই। থ্যাংক ইউ ভেরি মাচ।